বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট বি লেকচার 2। এই অংশে আমি আজকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। প্রশ্ন দুটির প্রথমটি হচ্ছে ভরক্রিয়া সূত্রটি লিখো এবং উহা হতে সাম্যদ্রব্যকে রাশিমালা প্রতিপাদন করো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কেপি ও কেসি এর একক কী। আসো এই দুটি প্রশ্ন আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাব। দেখো আমি লিখে রেখেছি রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট বি লেকচার 2। প্রথম প্রশ্নটি হচ্ছে ভরক্রিয়া সূত্রটি লিখো এবং উহা হতে সাম্যদ্রব্যকে রাশিমালা প্রতিপাদন করো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কেপি ও কেসি এর একক কী। আমি প্রথমে 1 নম্বর প্রশ্নের সমাধান করছি এবং লিখে দিচ্ছি, তোমরা সাথে সাথে লিখে ফেলবে। তবে প্রথমে আমি তোমাদেরকে একটু বলে নেই, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। আমি আবারও বলছি, নির্দিষ্ট তাপমাত্রা মানে হচ্ছে স্থির তাপমাত্রা। তো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বা বেগ ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপকে বোঝানো হয়। তোমরা ইতিমধ্যে জানো যে মোলার ঘনমাত্রা কি। স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। যেমন মোলার দ্রবণের একক হচ্ছে মোল পার লিটার, 2 মোল পার লিটার, 0.5 মোল পার লিটার। এই মোল পার লিটার বা মোলার দ্রবণটা হচ্ছে একটা সক্রিয় ভর। আর গ্যাসের ক্ষেত্রে হবে আংশিক চাপ। আংশিক চাপটা কি? স্থির তাপমাত্রায় কোনো পরস্পর বিক্রিয়াহীন 2 বা ততোধিক গ্যাস মিশ্রণের যে কোনো একটি গ্যাস মিশ্রণের সমস্ত আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে সেই চাপকে বলা হয় আংশিক চাপ, ওই উপাদানের আংশিক চাপ। তো আমি পরবর্তী লেকচারে এই আংশিক চাপ, মোল ভগ্নাংশ, তারপরে মোলার ঘনমাত্রা এসব নিয়ে আলোচনা করব। তো যেহেতু এখন আমার সক্রিয় ভর কথাটা বলেছি, তো সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা আর আংশিক চাপকে বোঝানো হয়। এই জন্য এই দুইটা সম্পর্কে একটু বললাম। এই দুইটার প্রশ্নের উত্তর কিন্তু আমি পরবর্তী লেকচারে অন্য লেকচারে এটা লিখে দেব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ভরক্রিয়া সূত্রটি লিখো এবং উহা হতে সাম্যদ্রব্যকে রাশিমালা প্রতিপাদন করো। আমি ভরক্রিয়া সূত্রটি লিখছি। দেখো ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়া সূত্র। তো সূত্রটি লেখার আগে আরেকটু কথা তোমাদেরকে একটু বলতে চাই। এই সূত্রটি দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। একজন বিজ্ঞানীর নাম সিএম গোলবার্গ, আরেকজন বিজ্ঞানীর নাম ওয়েজ। এই দুজন বিজ্ঞানী মিলে এই সূত্রটি প্রদান করেছেন। একজন হচ্ছেন সিএম গোলবার্গ, আরেকজনের নাম হচ্ছে ওয়েজ। এই দুজন বিজ্ঞানী মিলে এই সূত্রটি প্রদান করেছেন। আসো আমি এই সূত্রটি লিখছি। ভরক্রিয়া সূত্র, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক।
স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা ও আংশিক চাপকে বোঝানো হয়েছে। দেখো কি লিখেছি, ভরক্রিয়ার সূত্র। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট সময়ে কোন রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা ও আংশিক চাপকে বোঝানো হয়েছে। এই হচ্ছে সূত্রটা। এটার ব্যাখ্যাটা এখনই আমরা একটি বিক্রিয়ার মাধ্যমে দেখাবো এবং সেই সাথে সামুদ্রবুকের রাশিমালাও তৈরি হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। আমি এখন এটা মুছে ফেলবো। আশা করি তোমরা এটা লিখে ফেলেছো। আমি মুছে ফেললাম। এবার আমি লিখব, মনে করি নিম্নের বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। দেখো, মনে করি নিম্নের বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। দেখো, এ প্লাস বি উভমুখী চিহ্ন, সি প্লাস ডি। দেখো, এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করে, আবার সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বি তৈরি করে, এ এবং বি তৈরি করে। অর্থাৎ এটা সম্মুখ দিকে অগ্রসর হয়, পশ্চাৎ দিকে অগ্রসর হয়। যখন এটা সম্মুখ দিকে যাবে, জানো বিক্রিয়ক হচ্ছে এ বি, আবার যখন পশ্চাৎ দিকে আসবে তখন বিক্রিয়ক হবে সি ডি। এখন আমি যদি বলি, দেখো মোলার ঘনমাত্রা দিয়ে কথাগুলো বলবো, যদি এ বি সি ডি এর মোলার ঘনমাত্রা যথাক্রমে, দেখো থার্ড ব্র্যাকেট এ, জানো মোলার ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। থার্ড ব্র্যাকেট এ মানে হচ্ছে এর মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট এ, থার্ড ব্র্যাকেট বি, কমা থার্ড ব্র্যাকেট সি, কমা থার্ড ব্র্যাকেট ডি হয় তবে সম্মুখ বিক্রিয়ার বেগ, দেখো তবে সম্মুখ বিক্রিয়ার হার বা বেগ আর এফ, দেখো আর নেওয়া হচ্ছে রেট অফ রিঅ্যাকশন মানে বিক্রিয়ার হার, রেট থেকে আর। এফ দেওয়া হয়েছে ফরওয়ার্ড মানে হচ্ছে সম্মুখ দিকে, তো যেহেতু এটা সম্মুখ বিক্রিয়ার হার এই জন্য আর এফ ফরওয়ার্ড থেকে এফ নেওয়া হয়েছে। আর এফ সমানুপাতিক কী হবে, যখন এটা সামনের দিকে যাবে বিক্রিয়ক হচ্ছে এ আর বিক্রিয়ক হচ্ছে বি, তাহলে বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। তো এই ক্ষেত্রে সক্রিয় ভর আমরা মোলার ঘনমাত্রা নিয়েছি, এই জন্য এটা হবে থার্ড ব্র্যাকেট এ ইন্টু হবে থার্ড ব্র্যাকেট বি। দেখো সম্মুখ দিকে যে আর এফ সমানুপাতিক থার্ড ব্র্যাকেট এ থার্ড ব্র্যাকেট বি। দেখো বিক্রিয়ার বেগ
সক্রিয় দেখো এই যে আর এফ সম্মুখ বিক্রিয়ার বেগ কি হবে, বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। তো বিক্রিয়ক পদার্থ হচ্ছে এ, বিক্রিয়ক পদার্থ হচ্ছে বি, তাহলে এ এরও সমানুপাতিক হবে থার্ড ব্র্যাকেট এ, আবার বি এরও সমানুপাতিক হবে থার্ড ব্র্যাকেট বি। এই জন্য আর এফ সমানুপাতিক থার্ড ব্র্যাকেট এ ইন্টু থার্ড ব্র্যাকেট বি। তাহলে আমরা ভরকের সূত্র অনুসারে কিন্তু এটা লিখেছি, কারণ ভরকের সূত্র কি বলেছিল, স্থির তাপমাত্রায় যে কোনো বিক্রিয়ার বেগ ওই সময় উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলো সক্রিয় ভরের সমানুপাতিক। তো আমি এ এবং বি এর সক্রিয় ভর থার্ড ব্র্যাকেট এ থার্ড ব্র্যাকেট বি ধরেছি মোলার ঘনমাত্রা, তাহলে তাদের সক্রিয় ভরের সমানুপাতিক সমানুপাতিক জন্য, আর সক্রিয় ভর হচ্ছে মোলার ঘনমাত্রা, এটা হতে বাধ্য ভরকের সূত্র অনুসারে। এরপরে আমরা এইভাবে লিখব, বা দেখো বা আর এফ ইকুয়াল টু K1 থার্ড ব্র্যাকেট এ, এরপরে হবে থার্ড ব্র্যাকেট বি। এখানে K1 হচ্ছে K1, দেখো K1 সম্মুখ বিক্রিয়ার বেগ ধ্রুবক, দেখো K1 সম্মুখ বিক্রিয়ার বেগ ধ্রুবক, সম্মুখ বিক্রিয়ার, আমি বলছি তোমরা একটু লিখে নাও, এই জায়গায় লিখতে অসুবিধা হচ্ছে, জায়গা কম। সম্মুখ বিক্রিয়ার বেগ ধ্রুবক K1 হচ্ছে সম্মুখ বিক্রিয়ার বেগ ধ্রুবক, তারপর আমি ছোট করে লিখছি বেগ ধ্রুবক। আমি আবারও বলছি কি লিখেছি, K1 সম্মুখ বিক্রিয়ার বেগ ধ্রুবক। এখানে যে K1টা লিখেছি এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার বেগ ধ্রুবক। তাহলে হয়ে গেল, আমরা এটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, এই যে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম সম্মুখ বিক্রিয়া বেগ ধ্রুবক। এরপরে দেখো মুছে ফেলবো, এটা আবার দিয়ে লিখবো, মুছে ফেললাম, মুছে ফেললাম। দেখো আবার পশ্চাৎ বিক্রিয়ার বেগ, দেখো পশ্চাৎ বিক্রিয়ার বেগ বা হার আর বি সমানুপাতিক থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি। আমি একটু অফ দ্য রেকর্ড এটা লিখছি, কি ছিল এ প্লাস বি, তারপরে ছিল সি প্লাস ডি, এটা আমি মুছে ফেলবো। দেখো যদি পশ্চাৎ দিকে এদিকে আসি, পশ্চাৎ দিক মানে এদিকে আসলে তখন বিক্রিয়ক কিন্তু সি আর ডি হয়, বিক্রিয়ক হয় সি আর ডি। তাহলে এখন সি এর ঘনমাত্রা লাগবে, ডি এর ঘনমাত্রা লাগবে। দেখো আর বি সমানুপাতিক থার্ড ব্র্যাকেট সি ইন্টু থার্ড ব্র্যাকেট ডি, কারণ বিক্রিয়ক পদার্থগুলো সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এখন পশ্চাৎ দিক দিয়ে যেহেতু আসছি, তাহলে পশ্চাৎ বেগ হচ্ছে আর বি সমানুপাতিক হবে থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি, এটা মুছে ফেললাম, থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি। এরপর আমি এভাবে লিখতে পারবো, বা আর বি ইকুয়াল টু হবে K2, কারণ সমানুপাতিক ধ্রুবক দিচ্ছি আমি উঠিয়ে, এরপরে থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি। এখানে ব্র্যাকেটে লিখব K2 ইকুয়াল টু হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার বেগ ধ্রুবক, পশ্চাৎ বিক্রিয়ার বেগ ধ্রুবক, এই যে এটা পশ্চাৎ বিক্রিয়ার বেগ ধ্রুবক। এটা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। আমরা জানি যখন সম্মুখ বেগ এবং পশ্চাৎ বেগ সমান হয় তখনই রাসায়নিক সাম্যাবস্থা বলে। তাহলে সাম্যাবস্থায় কি হবে, আর এফ ইকুয়াল টু আর বি হবে। ওই যে একটু আগে বের করলাম আর এফ ফরওয়ার্ড রিয়েকশন, আর এখন বের করলাম ব্যাকওয়ার্ড রিয়েকশন রেট। তো আর এফ ইকুয়াল টু আর বি হবে, কারণ সাম্যাবস্থা মানেই হচ্ছে সম্মুখ বেগ এবং পশ্চাৎ বেগ সমান হলে তাকে সাম্যাবস্থা বলে। তো আমরা এখন লিখবো, এটা মুছে ফেলবো, তোমরা এটুকু লিখে নাও, আমি মুছে ফেলবো, আবার মুছে ফেললাম। আমরা এখন লিখবো সাম্যাবস্থায়, আমরা লিখবো সাম্যাবস্থায়, দেখো সাম্যাবস্থায় আর এফ ইকুয়াল টু আর বি, বা লক্ষ্য করো আর এফ এর মান ছিল কিন্তু এরকম K1 থার্ড ব্র্যাকেট এ থার্ড ব্র্যাকেট
বি ইকুয়াল টু আর বি ইকুয়াল টু ছিল থার্ড ব্র্যাকেট সি, সরি কে টু ছিল, কে টু ছিল, এই জায়গায় হবে কে টু থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি। এরপর আমরা লিখবো এরকম, বা দেখো K1 / K2 ইকুয়াল টু, দেখো এই K1 এর নিচে K2 দিলাম, তাহলে ওই পাশে ছিল থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি, নিচে হবে থার্ড ব্র্যাকেট এ থার্ড ব্র্যাকেট বি। বা দেখো যেহেতু K1 একটা ধ্রুবক, K2 একটি ধ্রুবক, এই K1-কে K2 দ্বারা ভাগ করলে নতুন একটি ধ্রুবক হবে। নতুন ধ্রুবকটিকে আমি বলবো K, এই জায়গায় দেব সি। প্রশ্ন হচ্ছে কেন এখানে সি দেওয়া হলো, কেন এখানে সি দেওয়া হলো? দেওয়া হলো এই কারণে, দেখো ডান পাশের যে রাশিগুলো এগুলো হচ্ছে মোলার ঘনমাত্রায়। তো মোলার ঘনমাত্রাকে কনসেন্ট্রেশন, মোলার ঘনমাত্রাকে মানে ঘনমাত্রা ইংরেজি হচ্ছে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশন থেকে এখানে লেখা হলো সি। আর ডান পাশের রাশিগুলো মোলার ঘনমাত্রা থাকাতে এখানে কেসি লেখা হবে। এই জন্য কেসি ইকুয়াল টু হলো থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট এ থার্ড ব্র্যাকেট বি। এই যে দেখো, তাহলে কি দেখা যাচ্ছে জানো, এই কেসি কিন্তু একটি সাম্যধ্রুবক, অর্থাৎ কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদসমূহের সক্রিয় বরের গুণফল এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় বরের গুণফলের অনুপাতটাই হচ্ছে সাম্যধ্রুবক। এই যে সাম্যধ্রুবক, যদি উৎপাদসমূহের মোলার ঘনমাত্রার গুণফল আর বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত নেওয়া হয় তখন সেটা হয় কেসি। এই যে কেসি হলো, কেসি ইকুয়াল টু এই থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট এ থার্ড ব্র্যাকেট বি। এটাই কিন্তু নির্ণয়ের রাশিমালা। এই যে সামুদ্রিকের রাশিমালা বের করতে বললো, এই যে কেসি, কেপিও আছে, এখন কেসির কথাটা আগে বললাম। এবার এটা মুছে আমরা বলবো, যদি বিক্রিয়াটি দেখো, যদি বিক্রিয়াটি এরূপ হয়, লক্ষ্য করো, তাহলে ফাইনাল হলো কি, উৎপাদকগুলো হবে উপরে আর বিক্রিয়কগুলো হবে কিন্তু নিচে। মুছে ফেললাম। এবার লিখবো আমি, যদি বিক্রিয়াটি নিম্নরূপ হয়, দেখো যদি বিক্রিয়াটি নিম্নরূপ হয়, দেখো কি এরকম, এ প্লাস বি বি উভমুখী চিহ্ন, এখানে হবে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি, এত হয়। দেখো যদি বিক্রিয়াটি নিম্নরূপ হয়, এটার মতো হয়, তবে কেসি ইকুয়াল টু এরকম হবে। দেখো তোমার কাজ হচ্ছে প্রথমে থার্ড ব্র্যাকেট সি লিখলাম থার্ড ব্র্যাকেট সি, উপরে হবে থার্ড ব্র্যাকেট ডি। এখন আসো, এই থার্ড ব্র্যাকেট সি লেখার পর সি এর পাশে কত ছিল, স্মল সি, এটা হবে পাওয়ার। এরপর দেখো ডি এর পাশে কি ছিল, এই যে সংখ্যা স্মল ডি, এটা হবে পাওয়ার। এরপরে দেখো নিচে হবে থার্ড ব্র্যাকেট এ, এই থার্ড ব্র্যাকেট এ, কিন্তু এ এর পাশে কত ছিল, স্মল এ, এই জন্য এটা হয়ে যাবে পাওয়ার। এরপরে থার্ড ব্র্যাকেট বি, এরপর এটা হয়ে যাবে পাওয়ার। যদি বিক্রিয়াটি নিম্নরূপ হয় তাহলে এই যে এরকম হয়, তবে কেসি ইকুয়াল টু হবে এরকম, মানে থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি, কিন্তু এদের পাওয়ার হবে, দেখো সি এর পাশে ছিল সি স্মল সি, এটা পাওয়ার হয়ে যাবে, ডি এর পাশে স্মল ডি ছিল, এটা পাওয়ার হয়ে যাবে। থার্ড ব্র্যাকেট এ দেখো পাওয়ার স্মল এ, থার্ড ব্র্যাকেট বি পাওয়ার স্মল বি। এই যে সংখ্যাটা থাকবে, যদি এখানে 2 থাকতো এটার পাওয়ার হবে 2। তাহলে এই কেসে কিন্তু একটা সাম্যধ্রুবক। এবার আমি আরেকটু লিখবো, এটা লিখে ফেলো, আবার মুছে ফেলবো। আবার দেখো, আবার এ বি
সি ডি এর আংশিক চাপ যথাক্রমে PA, PB, PC, PD হয়, তবে KP, জানো, যদি আংশিক চাপে সামুদ্রবুকের মান বের করা হয় তখন এটাকে বলা হয় কেপি। একদম একই নিয়ম অনুসারে হবে, তখন কেপি ইকুয়াল টু এরকম হবে, দেখো এই যে উপরে হবে পি সি, পাওয়ার হবে সি, এদিকে হবে পি ডি, পাওয়ার হবে স্মল ডি, এরপরে এদিকে হবে পি এ, পাওয়ার হবে স্মল এ, আর এদিকে হবে পি বি, পাওয়ার হবে স্মল বি। এই একই রকম। তখন কেসি হলে শুধুমাত্র এই মানগুলো হবে থার্ড ব্র্যাকেট সি, থার্ড ব্র্যাকেট ডি, নিচে হবে থার্ড ব্র্যাকেট এ, থার্ড ব্র্যাকেট বি, পাওয়ার স্মল এ, স্মল বি, ওইদিকে স্মল সি, স্মল ডি। ঠিক যদি আংশিক চাপে সেটা প্রকাশ করা হয় তখন এটা হবে পিসি, পাওয়ার হবে সি, পিডি, পাওয়ার হবে স্মল ডি, পিএ, পাওয়ার হবে স্মল এ, পিবি, পাওয়ার হবে স্মল বি, এবং এটা তখন লিখতে হবে কেপি। কেসি না লিখে লিখতে হবে কেপি, কারণ আংশিক চাপ প্রেসার থেকে নেওয়া হয়েছে পি। এখানে এই কেপি ও কেসি হচ্ছে সাম্যধ্রুবক। এখন আমরা লিখব এই কেপি এবং কেসি হচ্ছে সাম্যধ্রুবক। এই কেপি এবং কেসি হচ্ছে নির্ণেয় সাম্যধ্রুবক। আমাদের অ্যান্সার কমপ্লিট। দেখো ভরক্রিয়ার সূত্রটি লিখো এবং উহা হতে সামুদ্রবকের রাশিমালা বের করো। আমরা কেপি সামুদ্রবক বের করেছি, কেসি সামুদ্রবক বের করেছি। তবে একটা প্রশ্ন তোমাদের মনে থেকে যাবে, এটা কি করে পাওয়ার সি হয়ে গেল? এটা কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো, কারণ আমার যা কাজ করা দরকার আমি অ্যান্সারের জন্য করে ফেলছি, এতটুকু অ্যান্সার। এখন তোমাদেরকে বুঝাবো যে পাওয়ারটা কি করে আসলো। এটা তোমাদের লিখতে হবে না, জাস্ট বুঝবে। আমি মুছে ফেললাম, নির্ণয় সামুদ্রবক মুছে ফেললাম। দেখো পাওয়ারটা কি করে হলো তা আমি দেখানোর জন্য তোমাদেরকে এইটা নেব। মনে করো একটি বিক্রিয়া এরকম আছে, 2A প্লাস বি, উভমুখী চিহ্ন, সি প্লাস ডি। এখন আমাদের এটা কেসি ইকুয়াল টু এরকম লিখতে হবে, কেসি ইকুয়াল টু হবে এরকম, দেখো থার্ড ব্র্যাকেট সি, এটার আগে কিছু নেই বলে পাওয়ার কিছু দিতে হবে না, থার্ড ব্র্যাকেট ডি, কিছু নেই বলে 1 আছে তো পাওয়ার মনে করো 1, এটা লেখার কি দরকার, ডি এরকম। এরপর দেখো থার্ড ব্র্যাকেট এ, তখন এটার পাওয়ার হবে 2, কারণ এটার পাশে 2 ছিল বলে পাওয়ারটা 2 হয়ে যাবে। এরপর হবে থার্ড ব্র্যাকেট বি, এই যে এইটার জন্য কেসি কিন্তু এরকম লিখতে হবে, মানে এটা এর পাশে যে 2 আছে এটা এখানে দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি করে হলো, এই 2 আসলো কিভাবে? আসো দেখো কিভাবে আসলো। মনে আছে সম্মুখ বিক্রিয়ার বেগ আর এফ সমানুপাতিক। আচ্ছা, এটাকে কিন্তু আমরা এই বিক্রিয়াটাকে আমরা লিখতে পারি এরকম, এ প্লাস এ প্লাস বি, উভমুখী চিহ্ন, সি প্লাস ডি। এটা তোমাদের বোঝানোর জন্য আমি কাজটা করছি। 2A কে আমি কিন্তু এ প্লাস এ লিখতে পারি, এরপরে এরকম। এখন আসো এদিকে যাওয়া মানে সম্মুখ বিক্রিয়ার বেগ আর এফ সমানুপাতিক। দেখো কি হবে, থার্ড ব্র্যাকেট এ, এই যে এটার জন্য, এরপরে হবে থার্ড ব্র্যাকেট আবার এ, কোনটার জন্য, এই যে এটার জন্য, এরপরে হবে থার্ড ব্র্যাকেট বি, কোনটার জন্য, এই বি এর জন্য। তাহলে কি হচ্ছে, বা আর এফ এটা ইকুয়াল টু দিলে হবে K1। এখন দেখো তো এ ইন্টু এ, তাহলে থার্ড ব্র্যাকেট এ স্কোয়ার, থার্ড ব্র্যাকেট বি। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছ, কারণ মানে যদি এখানে 3টা থাকতো তাহলে এ প্লাস এ প্লাস এ, তাহলে 3টার গুণফল তখন পাওয়ার হয়ে যাবে কিউব। এখন 2টা আছে বলে 2টা গুণফল স্কোয়ার হচ্ছে। এই জন্য কোনো একটা পদার্থের সামনে যে মোল সংখ্যাটা বা অণুর সংখ্যা থাকবে সেটা কিন্তু পাওয়ার হয়ে যাবে। এই যে দেখো এই হচ্ছে তার প্রুফ, এই যে প্রুফ। পরবর্তীতে বাকি কাজটা করলে, এর আগে যেভাবে কাজটা করেছি সেরকম করলে এরপর দেখা যাবে যে এই মানটা আসবে, কেসি ইকুয়াল টু, তখন চলে আসবে কেসি ইকুয়াল টু
এই যে থার্ড ব্র্যাকেট এ স্কোয়ার, থার্ড ব্র্যাকেট এই জায়গায় হবে বি, এই জায়গায় হবে থার্ড ব্র্যাকেট সি, এই জন্য থার্ড ব্র্যাকেট এইটা হবে ডি, এরকম চলে আসবে। এই যে এর উপর স্কোয়ার আছে, এই যে, তাহলে এই স্কোয়ারটা কি করে আসে? এইভাবে আমি আবারও বলছি যে কোন একটা পদার্থের পাশে যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে। কেন পাওয়ার হবে? মনে করো দুইটা এ, তাহলে এ প্লাস এ প্লাস, যদি তিনটা এ হতো এ প্লাস এ প্লাস এ তিনবার হতো, চারটা হলে এ প্লাস এ প্লাস এ প্লাস চারবার হতো, তখন পাওয়ার হতো 4। এই জন্য ফাইনাল কথা হচ্ছে কোনো একটি পদার্থের পাশে যে মূল সংখ্যাটা বা অণুর সংখ্যা থাকবে সেটা পাওয়ার হবে। কেপি বলি, কেসি বলি, মানে কেসি হলে থার্ড ব্র্যাকেট ওই পদার্থটা লিখে উপরে পাওয়ার হবে। আর যদি কেপি করি তাহলে প্রেশার লিখে, মনে করো বি এর আংশিক চাপ হচ্ছে পিবি, পাওয়ার হবে উপরে বি, যদি দুইটা থাকে উপরে পাওয়ার হবে 2, যদি তিনটা থাকে উপরে পাওয়ার হবে 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম প্রশ্নটি শেষ। ভরক্রিয়া সূত্রটি লেখো এবং উহা হতে সামুদ্রিকের রাশিমালা প্রতিপাদন করো। এবার 2 নম্বর দেখো। এই যে কিছুক্ষণ আগে আমরা বের করলাম কেপি ও কেসি, এদের একক বের করবো। এদের একক কি হবে দেখো। কেপি ও কেসি এর একক দেখো, কেপি ও কেসি এর একক রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে। কেপি ও কেসি এর একক রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে, যদি কোনো বিক্রিয়ার বিক্রিয়কের মোট অণুর সংখ্যা, উৎপাদের মোট অণুর সংখ্যার সমান হয়, তবে সেই বিক্রিয়ায় কেপি ও কেসি এর কোনো একক থাকে না, কিন্তু সমান না হলে কেপি ও কেসি এর একক থাকে, যা নিম্নের সমীকরণের সাহায্যে নির্ণয় করা হয়। যা নিম্নের সমীকরণের সাহায্যে দেখো, কেপি ও কেসির একক রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে। যদি কোনো বিক্রিয়কের মোট অণুর সংখ্যা উৎপাদের মোট অণুর সংখ্যার সমান হয় তবে সেই বিক্রিয়ায় কেপি ও কেসির কোনো একক থাকে না, কিন্তু সমান না হলে কেপি ও কেসির একক থাকে, যা নিম্নের সমীকরণের যা নিম্নের সমীকরণের সাহায্যে নির্ণয় করা যায়। দেখো, কেপি এর একক ইকুয়াল টু, দেখো, অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন। লক্ষ্য করো, কেপি এর একক হবে অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন, যেহেতু প্রেশার, এই জন্য প্রেশার বায়ুমণ্ডলীয় চাপে ইউজ করা হবে,
এই জন্য অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন। এরপর দেখো কেসি এর একক ইকুয়াল টু, যেহেতু মোলার ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার, উপরে হবে ডেল্টা এন। আর এখানে ডেল্টা এনের পরিচয় দিয়ে দিচ্ছি। ডেল্টা এন ইকুয়াল টু হচ্ছে উৎপাদের মোট অনুসংখ্যা, উৎপাদের মোট অনুসংখ্যা, মোট অণুর সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোট অণুর সংখ্যা। দেখো ডেল্টা এন ইকুয়াল টু হচ্ছে উৎপাদের মোট অণুর সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোট অণুর সংখ্যা। হ্যাঁ, এটা আমি মুছে ফেলবো। এবার একটা উদাহরণ দেব। যেমন মুছে ফেললাম, যেমন দেখো, যেমন নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন উভমুখী 2NH3 বিক্রিয়ার, দেখো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন উভমুখী চিহ্ন 2NH3 বিক্রিয়ার কেপি এর একক, কেপি এর একক ইকুয়াল টু, কথা ছিল কি, কেপির একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল্টা এন। লক্ষ্য করো এখানে ডেল্টা এন বের করছি, মনে আছে উৎপাদের মোট অনুসংখ্যা, এখানে কিন্তু উৎপাদ ওইটা, মোট অনুসংখ্যা হচ্ছে 2 বিয়োগ ব্র্যাকেট দিয়ে বিক্রিয়ক, এখানে 1 অণু এখানে 3 অণু, দেখো এখানে 1 অণু এখানে 3 অণু, তাহলে 1 + 3, তাহলে কি হলো 2 - 4 ইকুয়াল টু -2, তাহলে এটা ইকুয়াল টু হবে অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার -2। এরপর আসো কেসি এর একক, কেসি এর একক ইকুয়াল টু মোল পার লিটার টু দ্য পাওয়ার কি ডেল্টা এন ইকুয়াল টু মোল পার লিটার টু দ্য পাওয়ার, যেহেতু ডেল্টা এন এর মান -2, এই জায়গায় হবে -2। এইভাবে কেপি ও কেসি এর একক নির্ণয় করা হয়, এইভাবে কেপি ও কেসি এর একক নির্ণয় করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে পার্ট বি এর এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চেষ্টা করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।